সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ঢাকা অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা। আমি তনম জাকিয়া বাড়িরা সহকারী শিক্ষক, রায়েরবাজার উচ্চ বিদ্যালয়। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি কবিতা। আমরা গত ক্লাসেই এই কবিতাটির প্রথম অংশ পড়েছিলাম। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যিনি সম্রাট বাবর, সেই বাবরকে নিয়ে লেখা বাবরের মহত্ব কবিতাটির প্রথম 34 লাইন কিন্তু আমরা পূর্বের ক্লাসে পড়ে ফেলেছি। তো একটু সম্রাট বাবর বা বাদশাহদের যেহেতু একটু আবহ চলছে, সেই বাদশাহী আবহ থেকে একটা কৌতুক মনে পড়ে গেল। তাহলে তোমাদেরকে আজকে সেই কৌতুকটা একটু শোনাই। সম্রাট বাবরের নাতি সম্রাট আকবর। সম্রাট আকবরের খুব আম খেতে পছন্দ ছিল। তিনি একদিন তার বাগানে বসে তার বেগম সাহেবাকে নিয়ে আম খাচ্ছিলেন। সেই পাকা রসালো আমগুলো তিনি খাচ্ছিলেন আর আমের আটিগুলো ফেলছিলেন বেগম সাহেবার দিকে। এর মধ্যে এসে পড়ল বীরবল। বীরবলকে দেখে রাজা বলে উঠলেন, বীরবল, দেখেছো বেগম সাহেবা কেমন লোভী, সে কতগুলো আম খেয়ে ফেলেছে। এই কথা শুনে বেগম সাহেবা তো খুব লজ্জা পেলেন, কারণ বেগম সাহেবা কিন্তু তখনও একটিও আম খাননি। বীরবল যখন দেখলেন যে বেগম সাহেবা বেশ লজ্জা পেয়ে গেছেন, তখন তিনি রাজাকে বললেন যে, রাজামশাই, আমার তো মনে হয় আপনি বেশি লোভী, কেননা বেগম সাহেবা তো তাও আমের আটিগুলো ফেলেছে, আর আপনি তো আমের আটি সহই খেয়ে ফেলেছেন। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বাবরের মহত্ব কবিতাটির শেষ অংশটুকু পড়ব। আমাদের আজকের এই পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে সেগুলো হলো নতুন শব্দের অর্থ বলতে পারবে, কবিতাটির শেষ যে 36 লাইন আছে সেগুলোর ব্যাখ্যা করতে পারবে, এবং বোর্ডের প্রশ্নের আলোকে যে সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার কৌশল সেটি বিশ্লেষণ করতে পারবে। আজকে কিন্তু আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা আজকেও কিন্তু নতুন কিছু শব্দ পেয়েছি। বন্ধুরা, চলো সেই শব্দের অর্থগুলো একটু জানার চেষ্টা করি। যেমন আমরা পেয়েছিলাম আজকে করিশুণ্ড। করিশুণ্ড অর্থ কি? দেখো তো তোমরা কি দেখতে পাচ্ছ? করিশুণ্ড দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই, এটি হচ্ছে হাতির শুঁড়। করি অর্থ হাতি আর শুণ্ড অর্থ শুঁড়। এরপরে বেয়াকুফ। এই যে দেখো ছবিটি, কি করছে? নিজেই গাছে বসে আছে, যে ডালে বসেছে সেই ডালে আবার সে কাটছে। তার মানে নির্বোধ বা বোকা, তাকেই বলা হয় বেয়াকুফ। পর্যটক। পর্যটক অর্থ কি? এনার নাম নাজমুন নাহার। ইনি প্রায় 135টি দেশ ভ্রমণ করেছেন। হ্যাঁ, এরকম যারা ভ্রমণকারী তাদেরকেই বলা হয় পর্যটক। অর্থাৎ পর্যটক শব্দের অর্থ হলো ভ্রমণকারী। এরপরে আমরা পেয়েছিলাম বসুধা। বসুধা অর্থ দেখো, এখানে ছবি দেখছো, কিসের ছবি? আমাদের পৃথিবীর ছবি। অর্থাৎ বসুধার সমার্থক শব্দ হচ্ছে পৃথিবী। এরপরে পেয়েছিলাম ঘাতক। ঘাতক অর্থ হচ্ছে, এই যে ছবি দেখছো, হাত করা দিয়ে তাকে ধরে নিয়ে যাচ্ছে, হত্যাকারী। যে হত্যা করে তাকেই বলা হয় ঘাতক। এরপরে পেয়েছিলাম দণ্ডবিধান। দণ্ডবিধান, ছবিতে কি দেখতে পাচ্ছ? এই যে হাত করা এখানেও পড়ানো হয়েছে, তার মানে কি? তাকে এখন বিচার করে শাস্তি দেয়া হবে, শাস্তি প্রদান। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে পড়েছিলাম যে সম্রাট বাবর ছদ্মবেশ ধারণ করে প্রজাদের দুঃখ দুর্দশা দেখার জন্য দিল্লির পথে পথে ঘুরছিলেন, এবং সে সময় আমরা কি পড়েছিলাম? যে এক মত্ত হাতি দিল্লির রাজপথে ছুটে আসে এবং এক শিশু তার কবলে পড়ে যায়। আমরা আজকে তার পরের লাইন থেকে
পড়বো এবং ব্যাখ্যা করার একটু চেষ্টা করি। দেখো, হাতির পায়ের চাপে গেল গেল বলি হায় হায় করি পথিকেরা ভয়ে কাঁপে, কুড়াইয়া আনো ওরে সকলেই বলে অথচ কেহ না আগায় সাহস করে। অর্থাৎ এই যে শিশুটি মত্ত হাতির কবলে পড়েছে, পথিকরা সবাই গেল গেল বলছে, কুড়াইয়া আনো বলছে, কুড়িয়ে নিয়ে আসো, কিন্তু কেউ সাহস করে যাচ্ছে না। সহসা একটি বিদেশি পুরুষ ভিড় ঠেলে যায় ছুটে। এমন সময় এক বিদেশি পুরুষ ভিড় ঠেলে ছুটে গেল। কে এই বিদেশি পুরুষ? বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছো, সেই বিদেশি পুরুষই হলেন সম্রাট বাবুর। করো কি বলিয়া জনতা চিৎকার করি উঠে, করিশুণ্ডের ঘর্ষণ দেহে সহি, পথের শিশুরে কুড়ায়ে বক্ষে বহি, ফিরিয়া আসিল বীর, চারিপাশে তার জমিল লোকের ভিড়। সবাই বলা শুরু করলো, আরে করে কি পাগল নাকি? এই পাগল হাতির সামনে যাচ্ছে, শিশুটিকে আনতেও তো নিজেও মারা পড়বে। কিন্তু সেই বীর কি করলো? করিশুণ্ড, সেই যে আমরা শব্দার্থ পড়েছিলাম, হাতির সুরের ঘর্ষণ দেহে সহ্য করেও সেই পথের শিশুকে সে বক্ষে করে নিয়ে আসলো, আর চারপাশে লোকের ভিড় জমে গেল। এই যে আমরা দেখতে পাচ্ছি সম্রাট বাবুরের একটা ছবি, ঠিক আছে? বলিয়া উঠিল একজন, আরে এই যে মেথরের ছেলে, ইহার জন্য বেয়াকুফ তুমি তাজা প্রাণ দিতে গেলে। অনেকেই বলে উঠলো কি, একজন বলে উঠলো পথিকদের মধ্য থেকে, আরে এ তো মেথরের ছেলে, একে তুমি বাঁচানোর জন্য প্রাণ দিতে গিয়েছিলে বোকা। তার মানে কি বোঝাচ্ছে এটা দিয়ে? যে নিম্ন শ্রেণীর মানুষের প্রতি যে আমরা অন্যায় করতাম বা ঘৃণার দৃষ্টিতে দেখতাম, সেই জিনিসটি কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। আরো বলছে সে কি, ক্ষুধার দয়ায় পেয়েছ নিজের জান, ফেলে দিয়ে ওরে এখন করগে স্নান। তার মানে তাকে ধরেছো, তুমি যেন অপবিত্র হয়ে গেছো, তাই বলছে যে ক্ষুধার দয়ায় নিজের জীবন পেয়েছো, এখন ওকে ফেলে দিয়ে তুমি গোসল করে ফেলো। শিশুর জননী ছেলে ফিরে পেয়ে বুকে বক্ষে চাপিয়া চুমা দেয় তার মুখে। মা তো মাই, তাই না? মা তার সন্তানকে ফিরে পেয়ে তাকে বুকে চেপে ধরলো এবং তার মুখে চুমু দিল। বিদেশি পুরুষের রাজপুত বীর চিনিল নিকটে এসে। বিদেশি পুরুষকে কে চিনল? রাজপুত বীরকে, রণবীর চৌহান। সে কিন্তু চিনে ফেললো কাছে এসে, যারে এই বিদেশি পুরুষ তো কে? এ যে বাদশাহ স্বয়ং বাবুর পর্যটকের বেশে, এ তো স্বয়ং বাদশাহ বাবুর। ভাবিতে লাগিল হরিতে ইহারি প্রাণ, পথে পথে আমি করিতেছি সন্ধান। রণবীর চৌহান ভাবলো যে এর প্রাণ নেয়ার জন্যই আমি পথে পথে সন্ধান করছি। বাবুরের পায়ে পড়ি সে তখন লুটে, সে বাবুরের পায়ে পড়ে লুটিয়ে পড়ল। এখানে ছবিতে দেখছো, এই যে দেখো রণবীর চৌহান যেন তার পায়ে লুটিয়ে পড়েছে এবং কি বলছে, কহিল সপিয়া গুপ্ত কৃপান বাবুরের করকুটে। বাবুরের জোর হাতে তিনি তার গুপ্ত কৃপান, গত ক্লাসে আমরা পড়েছিলাম শব্দার্থ কি, গুপ্ত কৃপান লুকানো তলোয়ার, সেই লুকানো তলোয়ারটি বাবুরের হাতে দিয়ে রণবীর চৌহান বলল, জাহাপনা এই ছুরিখানা দিয়ে আপনার প্রাণবধ করিতে আসিয়া এ কি দেখিলাম, ভারতের রাজপথ সাজে আপনারে, অন্য কারেও নয়। রণবীর চৌহান বলল যে জাহাপনা, এই ছুরি দিয়ে তো আমি আপনার প্রাণ বধ করতে এসেছিলাম, আপনাকে হত্যা করতে এসেছিলাম, কিন্তু এসে কি দেখলাম? দেখলাম আপনার মহানুভবতা। এই ভারতের রাজপথ আপনাকেই সাজে, অর্থাৎ আপনাকেই মানায়, অন্য কাউকেই নয়। বীর ভোগ্যায় বসুধায় এ কথা সবাই কয়, ভারত ভূমির যোগ্য পালক যেবা, তাহারে ছাড়িয়া এ ভূমি অন্য কাহারে করিবে সেবা। অর্থাৎ এই পৃথিবী কিন্তু বীরদের মর্যাদা দিয়ে থাকে, তাই সবাই বলে যে ভারত ভূমির যে যোগ্য পালক সে বাবুর ছাড়া আর কেউ নয়, ঠিক আছে? তাকে ছাড়া এ ভূমি আর কাকে সেবা করবে। কেটেছে আমার প্রতিহিংসার অন্ধ মোহের ঘোর, সপিনু জীবন করুন এখন দণ্ডবিধান মোর। শিক্ষার্থী বন্ধুরা, এই দুই লাইন আমি কিন্তু একটু বাঁকাভাবে লিখেছি এবং এর নিচে আন্ডারলাইন করেছি। এর কারণ হচ্ছে এই দুটো লাইন থেকে কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন দেয়া হয়, খুব গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্নে আমাদের থাকে, এ দুটোর ব্যাখ্যা আমাদের করে দিতে হবে।
এখানে কি বলেছে রণবীর চৌহান, যে আমি যে প্রতিহিংসামূলক মোহ নিয়ে, অন্ধ মোহের ঘোর নিয়ে এসেছিলাম, যে সম্রাট বাবুরকে আমি মেরে আমি প্রতিশোধ নেব, সেটি আমার আজকে কেটে গিয়েছে। সপিনু জীবন মানে, সপিনু মানে সঁপে দেয়া, আমি আমার জীবন সঁপে দিলাম, এখন আপনি আমার শাস্তি বিধান করুন। এরপরে এই ছবিতেও আমরা দেখতে পাচ্ছি সম্রাট বাবুরের পায়ের কাছে রণবীর চৌহান। রাজপথ হতে উঠায় যুবকটিরে, কহিল বাবুর ধীরে। তাকে উঠিয়ে ধরল এবং ধীরে ধীরে বাবুর বলল, বড়ই কঠিন জীবন দেওয়া যে, জীবন নেওয়ার চেয়ে। জীবন নেওয়া তো অনেক সহজ, কিন্তু সবচেয়ে বড় কঠিন কাজ হলো জীবন দেওয়া। এই লাইনটিও আমি কিন্তু আন্ডারলাইন করে রেখেছি, এটিও আমাদের অনুধাবনমূলক প্রশ্নের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। জানো নাকি ভাই, ধন্য হলাম আজিকে তোমারে পেয়ে, আজি হতে মোর শরীর রক্ষী হও, প্রাণ রক্ষকী হইলে আমার প্রাণের ঘাতক নও। সম্রাট বাবুর বললেন, তাকে ভাই হিসেবে সম্বোধন করলেন এবং বললেন যে আমি আজকে তোমাকে পেয়ে ধন্য হয়েছি, আজ থেকে তুমি আমার শরীর রক্ষী হবে, দেহ রক্ষী হবে, প্রাণ রক্ষক হবে আমার, প্রাণের ঘাতক হবে না। প্রাণের ঘাতক অর্থ হত্যাকারী হবে না, অর্থাৎ তিনি ওই শিশুটিকেও প্রাণে বাঁচালেন, আবার তিনি রণবীর চৌহানকে, যে তাকে মারতে এসেছিল, তাকে তিনি ক্ষমা করে দিয়ে তাকেই আবার শরীর রক্ষী বানিয়ে দিলেন। এই যে তার মহানুভবতা, এটি কিন্তু এই বাবুরের মহত্ব কবিতাটিতে কবি কালিদাস রায় প্রকাশ করেছেন। তাহলে আমরা চলো সৃজনশীল প্রশ্ন দেখে নিই। ঢাকা বোর্ড ও কুমিল্লা বোর্ড 2018 সালে এই সৃজনশীল প্রশ্নটি এসেছিল। উদ্দীপক 1, উদ্দীপক 2, এ আবার কি মনে করছো তোমরা? উদ্দীপকের ভিতরে আবার আরো উদ্দীপক, ঠিক আছে? তাহলে উদ্দীপক 1-এ কি দেখো, থাইল্যান্ডের থামলুয়াং গুহায় কোচসহ 13 জন কিশোর ফুটবলার আটকা পড়লে সে দেশের অবসরপ্রাপ্ত নৌবাহিনীর ডুবুরি সমস্ত বাধা উপেক্ষা করে তাদের খোঁজ করে খাদ্য ঔষধ সরবরাহ করেন। ফিরে আসার সময় সিলিন্ডারের অক্সিজেন শেষ হলে গুহার মধ্যে তিনি মৃত্যুবরণ করেন। তার এই দুঃসাহসিক অভিযানে 13 জন মানুষের জীবন রক্ষা পায়। এই থাইল্যান্ডের থামলুয়াং গুহায় যে ঘটনাটি ঘটেছিল বন্ধুরা, এটা কিন্তু সত্য ঘটনা। 2018 সালের জুন মাসে এই ঘটনাটি ঘটেছিল। তার মানে কি তোমরা বুঝতে পারছো যে উদ্দীপক কিন্তু শুধুমাত্র আমাদের কোনো একটা গল্প বা কোনো কিছু থেকেই যে আসে, কবিতা থেকেই আসে তা নয়। আমাদের চারিপাশে যে ঘটনাগুলো ঘটছে সেখান থেকেও কিন্তু উদ্দীপক তৈরি করা যায় এবং বোর্ডের প্রশ্নে কিন্তু এরকম প্রশ্ন থাকে। কাজেই আমাদের শুধু পড়ার বিষয় পড়লেই হবে না, আমাদের একটু খবরের কাগজও পড়তে হবে, টেলিভিশনে খবর দেখতে হবে, ঠিক আছে? এরপরে উদ্দীপক 2, সুবর্ণপুর গ্রামের ওয়ার্ড মেম্বার, তার যোগ্যতা বলে ইউনিয়ন চেয়ারম্যান, পরবর্তীতে মেয়র, এভাবে এখন তিনি জাতীয় সংসদের একজন সম্মানিত সদস্য। জনগণ তার প্রশংসায় পঞ্চমুখ হলে তিনি মনে করেন যে দেশ ও জনগণের জন্য তাকে আরো অনেক কিছু করতে হবে। তো বন্ধুরা, এই যে উদ্দীপক 2-এ দেখছো, এখানে কি কোনো দৃষ্টান্ত দেখতে পাচ্ছ? ডিটেলসে আমরা পরে যাব, তারপরেও এখনই আমি তোমাদের বলে দিচ্ছি, এই উদ্দীপকে কিন্তু আমরা কোনো ক্ষমা বা মহানুভবতা বা কোনো কিছুর দৃষ্টান্ত কিন্তু সেভাবে দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা উদ্দীপক 1 বুঝে নিলাম, উদ্দীপক 2 বুঝে নিলাম, ঠিক আছে? এখন আমরা প্রশ্নে চলে যাই। কি প্রশ্ন ছিল, কেমন প্রশ্ন ছিল দেখো। এবার আমরা একটু দেখে নেই জ্ঞানমূলক প্রশ্নটি কিভাবে লিখব। বাবুরের ছদ্মবেশে রাজপথে ঘোরার কারণ কি? উত্তর দিয়ে দিয়েছি দেখো, প্রজাদের দুঃখ দুর্দশা নিজ চোখে অবলোকন করার জন্য বাবুর রাজপথে ছদ্মবেশে ঘুরেছিলেন, ঠিক আছে? এরপরে খ নাম্বার, রণবীর চৌহানের প্রতিহিংসার অন্ধ মোহের ঘোর কেটে যায় কেন? ব্যাখ্যা করো। অনুধাবনমূলক গত ক্লাসেও আমি বলেছি কয়টি ভাগ হবে? 2টি ভাগ। এখানে দেখো এই যে প্রথম ভাগে একবারে উত্তরটি দিয়ে দিয়েছি। বাবুরের মহানুভবতা দেখে রণবীর চৌহানের প্রতিহিংসার অন্ধ মোহের ঘোর কেটে যায়। এরপরে ব্যাখ্যা দিয়েছি দেখো, রণবীর চৌহান বাবুরকে হত্যা করার উদ্দেশ্যে দিল্লির রাজপথে ঘুরছিলেন। এমন সময় তিনি বাবুরকে নিজের জীবনের মায়া ত্যাগ করে মত্ত হাতির কবল থেকে রাজপথে পড়ে থাকা এক মেথর শিশুকে উদ্ধার করতে দেখেন। বাবুরের এমন মহানুভবতা দেখে রণবীর চৌহানের প্রতিহিংসার অন্ধ মোহের ঘোর কেটে যায়। কি বন্ধুরা, পারবে না?
তাহলে আমরা জ্ঞানমূলক আর অনুধাবনমূলক প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। এবার আসো আমরা প্রয়োগমূলক প্রশ্ন, যেটি 3 নম্বরের, সেটি একটু দেখি। ওখানে বলা হয়েছিল উদ্দীপক 1, মনে আছে তো? উদ্দীপক 1, সেই যে পাহাড়ের গুহায় ফুটবলাররা আটকে পড়েছিল। উদ্দীপক 1-এ বাবুরের মহত্ব কবিতায় সম্রাট বাবুর চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে সেটি বর্ণনা করতে হবে। উদ্দীপক 1-এ বাবুরের মহত্ব কবিতায় বর্ণিত সম্রাট বাবুর চরিত্রের মহানুভবতার দিকটি ফুটে উঠেছে। এখানেও তোমরা প্রথমেই জ্ঞানমূলক একটা অংশ দিয়ে দেবে, কখনোই লিখবে না যে নিচে ব্যাখ্যা করা হলো বা কোনো কিছু, ঠিক আছে? প্রথমেই তোমরা উত্তরটি এক বাক্যে দিয়ে দিবে। এরপরে আমি উদ্দীপকের বর্ণনা দিয়েছি এবং তারপরে কবিতার বর্ণনা দিয়েছি। তোমরা উল্টোটাও করতে পারো, প্রথমে কবিতার বর্ণনা দিতে পারো, তারপরে উদ্দীপকের বর্ণনা দিতে পারো। এক্ষেত্রে তোমাদের যার যেটা সুবিধা সেভাবেই লিখবে। উদ্দীপক 1-এ বর্ণিত নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ডুবুরি গুহায় আটকে পড়া কিশোর ফুটবলারদের বাঁচাতে এগিয়ে আসেন। জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি কিশোরদের কাছে খাদ্য ও ঔষধ সরবরাহ করেন, কিন্তু গুহা থেকে ফিরে আসার সময় সিলিন্ডারের অক্সিজেন ফুরিয়ে গেলে তিনি মারা যান। তার এই মহৎ অবদানের ফলেই কিন্তু রক্ষা পেয়েছিল সেই ক্ষুদে ফুটবলাররা। এই গেল উদ্দীপকের কথা। এরপরে আমি চলে গেলাম কবিতায়। অন্যদিকে বাবুরের মহত্ব কবিতায় মুঘল সম্রাট বাবুরের মহৎ আদর্শের দিকগুলো চিত্রিত হয়েছে। সম্রাট বাবুর শুধু বিজয়ী বীর ছিলেন না, ছিলেন মহানুভবতার এক জ্বলন্ত নিদর্শন। আর তাই তিনি এক মেথর শিশুকে বাঁচাতে নিজের জীবন বাজি রেখেছিলেন। আলোচ্য কবিতার বাবুর সম্রাট হয়েও এক পথ শিশুর জীবন বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়েছিলেন। মত্তহাতির আক্রমণে সবাই যখন পালিয়ে যাচ্ছিল তখন তিনি শিশুটিকে রক্ষা করেছিলেন। বাবুরের এই মহানুভবতার দিকটি উদ্দীপক 1-এ ফুটে উঠেছে। তাহলে হয়ে গেল আমাদের প্রশ্নের উত্তর প্রয়োগমূলকের, ঠিক আছে? এখানে আমরা 3টি ধাপে প্রশ্নের উত্তরটি দিয়েছি। সর্বশেষে আসছে ঘ নাম্বার, উচ্চতর দক্ষতা। উদ্দীপক 2-এর ওয়ার্ড মেম্বার কি সম্রাট বাবুরের সার্থক প্রতিনিধি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তাহলে দেখো, এখানে তোমাকে প্রশ্ন করেছে উদ্দীপক 2-এর ওয়ার্ড মেম্বার কি সম্রাট বাবুরের সার্থক প্রতিনিধি। এখানে তুমি শুধু হ্যাঁ বা নায়ে সেই উত্তরটি দিয়ে দেবে। যেমন এখানে কি দেওয়া হয়েছে দেখো, বাবুরের মহত্ব কবিতায় সম্রাট বাবুরের যে মহৎ আদর্শ ফুটে উঠেছে সে তুলনায় উদ্দীপক 2-এর মেম্বারকে তার সার্থক প্রতিনিধি বলা যায় না। অর্থাৎ আমি এখানে বলেছি যে সার্থক প্রতিনিধি বলা যায় না। উদ্দীপক 2-এ সুবর্ণপুর গ্রামের এক সময়ের ওয়ার্ড মেম্বারের কথা বলা হয়েছে। তিনি নিজ যোগ্যতা বলে ইউনিয়ন চেয়ারম্যান, পরবর্তীতে মেয়র এবং এক পর্যায়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। জনগণ তার প্রশংসায় পঞ্চমুখ হলেও তিনি মনে করেন দেশ ও জনগণের জন্য তার এখনো অনেক কিছু করার বাকি আছে, ঠিক আছে? তাহলে এই উদ্দীপক 2-এ কিন্তু আমরা কোনো ক্ষমার দৃষ্টান্ত বা মহানুভবতার কোনো দৃষ্টান্ত দেখতে পাচ্ছি না। আমরা দেখছি তিনি তার যোগ্যতা বলে একের পর এক উচ্চতর পর্যায়ে চলে গেছেন। বাবুরের মহত্ব কবিতায় বাবুর নিজের জীবনের মায়া ত্যাগ করে মত্তহাতির কবল থেকে এক মেথর শিশুকে উদ্ধার করেন। কবিতাটিতে মুঘল সম্রাট বাবুর চরিত্রের মানবিক দিকগুলোর উন্মোচন ঘটেছে। বিজয়ী এক শাসকের মহৎ আদর্শের পরিচয় ফুটে উঠেছে এই কবিতাটিতে। এই গেল আমাদের 3টি ভাগ। এবং সর্বশেষ একটা তুমি মন্তব্য করবে দুটোর সম্মিলন ঘটিয়ে। বাবুরের মহত্ব কবিতায় বর্ণিত মুঘল সম্রাট বাবুর প্রজাসাধারণের খোঁজ খবর নিতে দিল্লির রাজপথে বেরিয়েছিলেন। এমন সময় পথে এক পাগলা হাতির আক্রমণ ঘটলে তিনি জীবনের ঝুঁকি নিয়ে হাতির পায়ে পিষ্টপ্রায় এক শিশুকে উদ্ধার করেন। এমনকি তাকে হত্যা করতে আসা রাজপুত যুবক রণবীর চৌহান অপরাধ স্বীকার করে ক্ষমা চাইলে তাকেও তিনি ক্ষমা করে দেন। উপরন্তু প্রাণবধ করতে আসা যুবককে নিজ দেহরক্ষী হিসেবে নিযুক্ত করে ক্ষমাশীলতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেন। তার মানে দুটো উদাহরণই এখানে চলে এসেছে। কিন্তু উদ্দীপক 2-এ আমরা এরকম কোনো দৃষ্টান্ত দেখতে পাই না, তাই ওয়ার্ড মেম্বারকে সম্রাট বাবুরের সার্থক প্রতিনিধি বলা যায় না। তাহলে বন্ধুরা, আমরা এভাবেই কিন্তু সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো লেখার চেষ্টা করব এবং এভাবে লিখলেই তোমরা আশা করি একদম পূর্ণ নম্বর পাবে, ঠিক আছে? এবারে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। দেখো, আমাদের বইয়ের যে অনুশীলনীর 1 ও 2 নং সৃজনশীল প্রশ্নের উত্তর আছে, এই দুটো তোমরা খাতায় লিখে ফেলবে এবং যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাদেরকে জানাবে যে কোনো সমস্যা তোমরা অনুধাবন করছো কিনা এই প্রশ্নের উত্তরগুলো
লিখতে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের বাবুয়ের মহত্ব কবিতার এই ছিল পাঠ। আশা করি তোমরা সবাই সৃজনশীল প্রশ্ন সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা লাভ করেছো। আজকে এ পর্যন্তই। আবার নতুন কবিতা নিয়ে বা গদ্য নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।